আদর্শ দূর থেকে মেয়েটার দর্শনে ছুটে গেল তার পানে। মনতা উপেক্ষা করার চেষ্টা চালালো আদর্শকে, কিন্তু ছেলেটা তার হতে দিল না। শক্তপোক্ত পুরুষালী দেহটা নিয়ে পথ আগলে দাঁড়ালো মনতার, কিছুটা শান্ত কণ্ঠে বলল, আমার তোমার সাথে কিছু কথা আছে মনতা। কিন্তু আমার আপনার সাথে কোনো কথা নেই। মনতার কাটখাট কণ্ঠস্বর তবুও দমল না। আদর্শ মেয়েটার জবাবে পাল্টা জবাব দিয়ে বলল, তোমাকে বলতে হবে না, তুমি শুধু শুনবে। আমি আপনার কোনো কথা এই মুহূর্তে শুনতেও চাইছি না। কথাটা শেষ করেই আদর্শের পাশ কাটিয়ে হন হন করে হাঁটা শুরু করলো মনতা। আদর্শ পিছু নিল, তার অস্থির কণ্ঠে বলল, মনতা, আমার কথাটা তো শুনবে। মনতা কিঞ্চিত বিরক্ত হলো, হাঁটতে হাঁটতেই জবাব দিল, আপনি তো এমন ছ্যাঁচড়া স্বভাবের ছিলেন না আদর্শ। তুমিও তো এমন ছিলে না, কখনো আমাকে আপনি করে বলতে না। মনতা থমকে দাঁড়ালো, আদর্শের পানে ফিরে তাকিয়ে বলল, সময় বদলায়, সাথে মানুষও বদলায়। আমিও তেমন বদলে গেছি। আদর্শ চোখে চোখ রাখলো মনতার, দৃঢ় কণ্ঠে বলল, যেখানে তুমি বদলে গেছো সেখানে আমাকে আগের মতো অবস্থানে দেখার আশা কিভাবে করো? মনতার দৃষ্টি নমনীয় হলো, কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল আদর্শের পানে, তবে কোনো প্রত্যুত্তর করলো না ছেলেটার ছোড়া প্রশ্নের। একটু সময় নিয়ে আবার ঘুরে হাঁটা ধরলো ক্লাসের পানে। আদর্শ তার পিছু যেতে উদ্যত হলো, কিন্তু এবার আর যেতে সক্ষম হলো না। তার আগেই রিয়াদ এবং মেহেদী এসে পথ আগলে দাঁড়ালো আদর্শের। চোখে মুখে তাদের লেপ্টে রয়েছে বিস্ময়ের ছাপ। ইন্টার প্রথম এবং দ্বিতীয় বর্ষ 2 বছর, তারপরে ভর্তি প্রস্তুতি। পরীক্ষা দেওয়া সবটাতেই মেহেদী এবং রিয়াদ ছিল আদর্শের সাথে। মাঝে মাঝে রাস্তাঘাটে বিভিন্ন নজরকাড়া সুন্দরী মেয়েদের দেখে তারা ভরকে গেলেও আদর্শকে কখনো ভরকাতে দেখা যায়নি। সে সর্বদা গম্ভীর চুপচাপ। কলেজে কোচিংয়ে কত মেয়ে ছেলেটার সুদর্শনতা, ব্যক্তিত্বের গুণে মন হারিয়ে প্রেম নিবেদন করেছে, অথচ আদর্শ সর্বদাই রয়েছে নির্বিকার। কারো প্রেম নিবেদন গ্রহণ করা তো দূরে থাক, কাউকে পাত্তাই দেয়নি। নিঃসন্দেহে আদর্শ এক শুদ্ধ পুরুষ, আর আজ সেই শুদ্ধ পুরুষ কিনা মেডিকেল কলেজ প্রাঙ্গণে এক মেয়ের পিছনে ঘুরঘুর করছে, মেয়েটাকে বিরক্ত করছে। এও বিশ্বাসযোগ্য? মেহেদী অবাক কণ্ঠে আদর্শকে বলল। ভাই তুই ঠিক আছিস? সূর্য আজ কোন দিক থেকে উঠেছে? রিয়াদও কণ্ঠে অবাকতার রেশ নিয়েই বলল, তুই কোনো মেয়ের পিছনে পড়েছিস ভাই? তুই ঠিক আছিস তো, নাকি একটু হালকা করে লাল পানির সঙ্গে স্পর্শে পড়ে গিয়েছিস? আদর্শ যেন আবার বিরক্ত হলো ভীষণ, চোখ মুখ কুঁচকে বলল। সামনে থেকে সর, যেতে দে আমাকে। মেহেদী একটু এগিয়ে এলো আদর্শের পানে, ছেলেটার কাঁধে হাত রেখে বলল। কেন? ওই মেয়েটার পিছু যাওয়ার জন্য? মেহেদীর কথা শেষ হতে না হতে দাঁত কেলিয়ে হাসল রিয়াদ, আদর্শের কাঁধে চাপড় দিয়ে বলল। না দোষ, তোর পছন্দ আসে বলতে হবে, মেয়েটা কিন্তু হেব্বি। আদর্শের দৃষ্টি তীক্ষ্ণ হলো, রিয়াদের পানে এমন দৃষ্টি নিক্ষেপ করলো যাতে মনে হলো এই দৃষ্টি দ্বারাই সে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিবে রিয়াদকে। রিয়াদ চুপসে গেল, আমতা আমতা করে বলল। না মানে আমাদের ভাবি হিসাবে হেব্বি। আদর্শ আর কথা বাড়ালো না, তার এখন মৌনতার সাথে কথা বলা প্রয়োজন। এই দুটোর পাল্লায় পড়ে বকবক করে সময় নষ্ট করলে নিশ্চয়ই তার কোনো লাভ হবে না। আদর্শ চুপচাপ প্রস্থান করলো মৌনতাকে খোঁজার উদ্দেশ্যে। মৌনতা বিরক্তি ভঙ্গিতে এসে বসলো ক্লাসে, পাশেই তার স্থান দখল করে নিয়েছে পিউ মেয়েটা। মৌনতার চোখ মুখে বিরক্তির ছাপ দেখে পিউ কিছুটা কৌতূহলী সুরে প্রশ্ন করলো, কি হয়েছে? আর বলো না একটা। এই পর্যন্ত বলে থেমে গেল মৌনতা। হয়তো সে আর বলতে চাইল না, কথাটা কাটিয়ে নিতে বলল। কিছু না। পিউ আর প্রশ্ন করলো না, হয়তো মৌনতার ব্যক্তিগত কোনো বিষয়। তাদের মধ্যে এখনো এতটা সখ্যতা গড়ে ওঠেনি যে নিজেদের ব্যক্তিগত বিষয়াদি আলোচনা করবে বা ব্যক্তিগত বিষয়াদি বলতে না চাইলে জোর করে জানতে চাইবে। পিউকে চুপ থাকতে দেখে মৌনতা নিজে থেকেই বলল। পিউ, ঘুরতে যাবে আজকে? কোথায়? এই কাছে পিঠে কোথাও। ঢাকায় এসে এখনো ঘুরতে যাওয়া হয়নি কোথাও। চলো না, হালকা পাতলা একটু ঘুরবো, তারপর ফুচকা খেয়ে বাড়ি ফিরবো। পিউ রাজি হলো মৌনতার কথায়, মৌনতাও কিছুটা খুশি হলো। তখনই পাশ থেকে আরেকটা মেয়েলি কণ্ঠস্বর শুনতে পাওয়া গেল মিহিস্বরে। কেউ বলল, আমাকেও তোমাদের সাথে নেবে? মৌনতা আর পিউ পাশে তাকালো চমকে। চোখে পড়লো গোলগাল চশমা পরা বোকাশোকা মুখশ্রীর এক মানবীর উপরে। শরীরেও খুব সাদামাটা হালকা রঙের একটা থ্রি-পিস জড়ানো, মুখশ্রী সম্পূর্ণ আধুনিক প্রসাধনীর প্রলেপবিহীন। মেয়েটা হাতের উল্টো পিঠে চোখে পড়া গোল চশমাটা ঠেলে দিল, উৎসুক কণ্ঠে বলল। আমাকে নিবে তোমাদের সাথে? আমি না কখনো ফুচকা খাইনি।
মৌনতা এবং পিউ অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছে গেল যেন। ভবের দুনিয়ায় বর্তমানে এমন কোনো নারী জাতি আছে যে এখনো ফুচকার স্বাদ গ্রহণ করেনি? এ নারী নাকি অন্য কিছু? আজকালকার অধিকাংশ মেয়েদের খাদ্য তালিকায় প্রিয় স্থান দখল করে যে ফুচকা রয়েছে তা অজানা নয় কারোই। পিউ অবাক কণ্ঠে মেয়েটির পানে চেয়ে শুধালো। তুমি কখনো ফুচকা খাওনি? মেয়েটা মাথা নাড়ালো, একটু নড়ে চড়ে উঠে নমনীয় কণ্ঠে বলল, না, আমি ফুচকা খেতে চাইলে পাপা সব সময় বলেছে ওইগুলো অস্বাস্থ্যকর খাবার, তাই খাইনি। কথাটুকু বলে থামলো মেয়েটা, কিঞ্চিত সময় নিয়ে আবার বলল, কিন্তু জানো, আমার না ভীষণ ফুচকা খেতে ইচ্ছে হয়। আমি যখন প্রতিদিন গাড়ি করে বাড়ি ফিরি তখন জানালা থেকে দেখি মেয়েরা রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। কেমন গোল গোল বড় বড় আকার করে এক একটা ফুচকা ওরা এক লোকমাই খেয়ে পুরে নিচ্ছে মুখে। আমি জানি ওগুলো অস্বাস্থ্যকর, তবুও ভীষণ লোভ লাগে। পিউ আর মৌনতা একে অপরের মুখ চাওয়াচাই করলো। তারা বেশ বুঝলো এ কোনো বড়লোক বাবার আদরে এবং শাসনে বড় হওয়া বাচ্চা। নিশ্চয়ই মেয়েটার বাবা তাকে নিজের স্বাধীনতা অনুযায়ী কিছুই করার অনুমতি প্রদান করে না। এই স্বাধীন বাংলাদেশে এমন এক পরাধীন মেয়েকে দেখে মায়া হলো মৌনতার। সে সায় জানালো মেয়েটার প্রস্তাবে, মেয়েটাকে আশ্বস্ত করে বলল, ঠিক আছে, তোমাকেও নিয়ে যাবো আমাদের সাথে। খুশিতে মেয়েটার চোখ মুখ চকচক করে উঠল। আনন্দিত কণ্ঠে শেষ বলল, তোমাদের সাথে তো আমার পরিচয় হয়নি এখনো। আমার নাম ইভা, তোমার নাম? মৌনতা হাসলো, নিজের পরিচয় দিতে বলল, আমি মৌনতা, তবে খুব সহজে মৌন থাকি না, সর্বদা আমার মুখ চলতে থাকে। মৌনতার কথা শেষ হতেই পিউ বলল, আমি পিউ। কলেজের ক্লাস শেষ। মৌনতা, পিউ আর ইভা তিনজনে বেরিয়ে পড়লো কলেজ থেকে। সামনে রাস্তা ধরে হাঁটতে শুরু করলো তারা। উদ্দেশ্য গন্তব্যহীন, মন যতদূর চাইবে হাঁটবে তিনজন। তারপর যদি আর হাঁটতে ভালো না লাগে তবে গাড়ি নেবে। আদর্শ ক্লাস শেষেই পিছু নিল মৌনতার। এখন তো আর এছাড়া ছেলেটার কাজ নেই কোনো। আপাতত তার একটাই লক্ষ্য, মৌনতার অভিমান ভাঙানো। আদর্শ মৌনতার পিছু হাঁটতে হাঁটতে খেয়াল করলো তার দুই পাশে দুইজন মানবের উপস্থিতি। আদর্শ পাশ ফিরে তাকালো, দেখলো রিয়াদ এবং মেহেদিকে। মৌনতাদের দিকে বেশ চোখু নজর দিয়ে তাকিয়ে আদর্শের পাশে পাশে হাঁটছে দুজন। আদর্শ থমকে দাঁড়ালো, কপাল কুঁচকে শুধালো, জয় দিন যায় একাকী, তার বিহনে কেমনে বলো থাকি। যায় দিন যায় একাকী, তার বিহনে কেমনে বলো থাকি। ভালোবাসায় অন্তরে অভিমানী কেঁদে মরে, ও এই বুকেতে দুঃখ বেঁধে রাখি। যায় দিন যায় দিন একাকী, আজ বিরহের রাখর দিয়ে মন লিখেছে কবিতা। সেই কবিতার নাম দিয়েছে হৃদয়ের কথা। যায় দিন যায় একাকী, তার বিহনে কেমনে বলো থাকি। যায় দিন যায় একাকী, তার বিহনে কেমনে বলো থাকি। ভালোবাসায় অন্তরে অভিমানী কেঁদে মরে, ও এই বুকেতে দুঃখ বেঁধে রাখি। যায় দিন যায় দিন একাকী। তোর কোথায় যাচ্ছিস? মেহেদি আর রিয়াদও থমকে দাঁড়ালো। এবার আদর্শের পানে তাকিয়ে রিয়াদ বলল, তোর সাথে? কিন্তু আমি তো তোদের ডাকিনি। মেহেদি আর রিয়াদ দুই দিক থেকে হাত রাখলো আদর্শের দুই কাঁধে। ছেলেটার গলা জড়িয়ে বলল, বন্ধু বান্ধবের সাথে আবার ডাকতে হয় নাকি? বন্ধু বান্ধব তো থাকেই সদা সর্বদা ডাকবিহীন একে অপরের সাহায্য করার উদ্দেশ্যে। সামনে চল তো, এখন তোর পাখি যে চলে যাচ্ছে। আদর্শ আর বারণ করলো না। অবশ্য এদের কোনো কর্ম বারণ করলেও যে এরা একদমই শোনা নয় তা আদর্শ বেশ ভালোই জানে।
কিছুটা পথ অতিবাহিত হলো। মৌনতারা হঠাৎ ঢুকলো একটা রেস্টুরেন্টে। আদর্শরা তিনজনও ঢুকলো মেয়েগুলোর পিছু পিছু। তবে আলাদা টেবিলে বসেছে তারা এই দুই দল। আদর্শ রেস্টুরেন্টের এমন এক কোন স্থান পেয়েছে যা মৌনতার নজরে পড়বে না খুব সহজে। পরে দেখা যাবে তার উপর মৌনতার নজরে পড়লেই তেতে উঠবে। ভরা সমাজে মানিজ্যত টানাটানি লাগবে। তাই আপাতত আদর্শ নিজেকে নিরাপদ দূরত্বে সরিয়ে রেখে উকি ঝুঁকি মেরে দেখছে মৌনতাকে। তবে তার এখন কার্যে বেজায় বিরক্ত রিয়াদ ও মেহেদি। বিরক্তিতে নাক মুখ কুঁচকে তাকিয়ে রয়েছে আদর্শের দিকে। কিঞ্চিত সময় নিয়ে রিয়াদ আদর্শকে পর্যবেক্ষণ করে বলল, ভাই তুই কি গোয়েন্দাগিরিতে নেমেছিস নাকি? কোনো খুনটুন করতে কোনটা? আদর্শ ভ্রু কুঁচকে তাকালো রিয়াদের পানে থমথমে কণ্ঠে প্রশ্ন করলো। মানে? মানে এই লুকিয়ে চুরিয়ে চোরের মতো আমরা এখানে রেস্টুরেন্টে এক কোণে বসে আছি কেন? রিয়াদের কথা শেষ হতে না হতেই ছেলেটার মুখের কথা কেড়ে নিল মেহেদি। বিরস কণ্ঠে আদর্শকে বলল, তুই যে এত পরিমাণ ভীত স্বভাবের, আগে তো জানতাম না আদর্শ। সামান্য একটা মেয়েকে এতটা ভয় পাচ্ছিস। এভাবে হলে তোর কপালে প্রেম তো দূরে থাক, প্রেমের পও জুটবে না দেখিস। আদর্শ কপাল টান টান করলো। সরু দৃষ্টিতে রিয়াদ আর মেহেদির পানে তাকিয়ে শুধালো। তাহলে তোরা এখন কি করতে বলছিস আমাকে? রিয়াদ এবং মেহেদি একবার তাকালো মৌনতা, পিউ এবং ইভার পানে। অতঃপর নিজেদের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো তারা। লম্বা লম্বা পায়ে গিয়ে দাঁড়ানো মৌনতাদের টেবিলের পাশে উঠে হাসি ফুটিয়ে মেহেদি বলল, হ্যালো, তোমরা সম্ভবত মেডিকেল শিক্ষার্থী, ক্লাসে দেখেছি তোমাদের। মৌনতা, পিউ আর ইভা কথা বলছিল নিজেদের মধ্যে। হঠাৎ পাশে পুরুষালী কণ্ঠস্বর শ্রবণে তিনজনেই চকিত ভঙ্গিতে তাকালো সেদিকে। মুহূর্তে বিরক্তি ফুটে উঠল তাদের মুখশ্রী জুড়ে। তবে তা কেউই প্রকাশ করলো না। জনসম্মুখে মৌনতা সেজন্য সৌজন্যসূচক হেসে বলল, জি ভাইয়া, আমরা মেডিকেল শিক্ষার্থী। রিয়াদও হাসলো। মৌনতা এবং ইভা পাশাপাশি বসলেও পিউ বসেছিল তাদের মুখোমুখি। ছেলেটা পিউকে উদ্দেশ্য করে বলল, তুমি একটু ওদের পাশে গিয়ে বসো না, ওদের পাশে এখনো একটা সিট খালি আছে। ভিতরে ভিতরে বিরক্ত হলেও রিয়াদের সাথে কোনো বাক্য বিনিময়ে জড়ালো না পিউ। এমনি ঝগড়া বিবাদে সে খুব কম জড়ায়। নিশ্চুপভাবে মেয়েটা নিজের চেয়ার ছেড়ে উঠে গিয়ে বসলো মৌনতা এবং ইভার পাশে। মেহেদি এবং রিয়াদ বিরক্ত হয়ে সে হাত থেকে বসে পড়ল মৌনতাদের মুখোমুখি। হাত উঁচিয়ে আবার ডাকলো, এই আদর্শ, এখানে আয়। এখানে একে একে বসে কি করছিস? আদর্শ চমকালো। মৌনতা, রিয়াদ এবং মেহেদি দৃষ্টি অনুসরণ করে তাকালো পিছনের দিকে। দেখলো আদর্শকে। এ বেটা এখানেও। মৌনতার আর বুঝতে বাকি রইল না এই তিন যুবক দলের নাটের গুরু আদর্শ। এই মুহূর্তে মেজাজ চটল মেয়েটার। তবে রেস্টুরেন্টে কোনো ঝামেলা না করে চাইল না সে। রিয়াদ এবং মেহেদির ভাবে আদর্শ কিছুই অপ্রস্তুত হলো, কিন্তু মৌনতার সাথে সময় কাটানোর সুযোগটাও হাতছাড়া করতে চাইল না এই মুহূর্তে। আস্তে ধীরে সে উঠে এসে বসলো মৌনতার মুখোমুখি। রিয়াদ, মেহেদি এবং আদর্শ বসতে ইভা ডগার নয়তো তাকালো পাতার তিনজনের পাক বোকা বোকা কণ্ঠে প্রশ্ন করলো, আপনারা তিনজন কি খাবার অর্ডার করবেন, নাকি তাও আমাদের খাবারের ভাগ বসাবেন যেমন টেবিলে বসিয়েছেন? ইভার কথায় অপ্রস্তুত হলো রিয়াদ। মেহেদি এবং আদর্শ তিনজনই বেশ লজ্জায় পড়ল। তবুও নিজেদের লজ্জা চেপে জোরপূর্বক হাসলো মেহেদি। অপ্রস্তুত ভঙ্গিতে বলল, আজ নিজেরা খাবার অর্ডার করব, নিজেদের টাকায় খাবো। ইভা ছোট গোল করে বলল, ও আচ্ছা, তাহলে খাওয়ার আগে হাত ধুয়ে আসুন যান। মৌনতা আর পিউ ঠোঁট টিপে হাসলো। রিয়াজ সাথে সাথেই উঠে দাঁড়ালো। মেহেদি আমতা আমতা করে বলল, হ্যাঁ হ্যাঁ, হাত ধুয়ে আসছি আমরা। কথাটুকু বলেই হাত ধুতে ওয়াশরুমের দিকে দৌড় লাগালো আদর্শ। মেহেদি এবং রিয়াদ। মেহেদি হাত ধুতে ধুতেই প্রশ্ন করলো, এই রিয়াদ, আদর্শ, আমরা হাত ধুতে এসেছি কেন? রেস্টুরেন্টে মানুষ তো চামচ দিয়ে খায়, তাহলে হাত ধুয়ে লাভ কি? আদর্শ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মেহেদির পানে। থমথমে কণ্ঠে বলল, তা তোদের মতো নোংরা জনমনোবার বুঝবে কি? খানিক বাদে হাত ধুয়ে আবার গিয়ে টেবিলে বসলো আদর্শ, মেহেদি এবং রিয়াদ। তারা বসতে ইভা টেবিলে রাখা টিস্যুর বক্সটা এগিয়ে দিল তিনজনের পানে। ডান হাতের উল্টো পিঠে নিজের চোখের চশমাটা ঠেলে বলল, টিস্যু দিয়ে হাত মুছে নিন। বিষয়টা সবাই স্বাভাবিকভাবে নিল। যেহেতু তারা হাত ধুয়ে এসেছে, অবশ্যই হাত মোছা প্রয়োজন। টিস্যু বক্স থেকে হাত মুছে বক্সটা সরিয়ে রাখতেই ইভা আবার সেটা এগিয়ে দিল আদর্শদের পানে। খুব স্বাভাবিক কণ্ঠে বলল,
শুধু হাত না, টেবিলও মুছুন। রিয়াদ এবং মেহেদি এবার অবাক হলো কিছুটা। রিয়াদ অবাক সুরেই বলল, টেবিল কেন মুছবো? আমাদের তো খাবার দিবে প্লেটে। প্লেট থেকে খাবার খাবো, টেবিল মুছে কি লাভ হবে? রিয়াদের কথা শেষ হতেই নাক মুখ কুঁচকে তাকালো ইভা। নাক ছিটকে বলল, আপনি জানেন এই টেবিলে রোজ কত মানুষ বসে? কত মানুষ এই টেবিলের উপর হাত রাখে? টেবিলে ঠিক কতটা রোগ জীবাণু থাকে? নোংরা মানুষদের মতো কথা না বলে তাড়াতাড়ি টেবিল মুছে ফেলুন। আদর্শ, রিয়াদ এবং মেহেদি বিরক্ত হলো বেজায়, তবে মুখে সে বিরক্তি ভাব প্রকাশ করতে পারল না। চুপচাপ টিস্যু বক্স থেকে টিস্যু নিয়ে মোছা শুরু করলো টেবিল। এছাড়া আর কোনো উপায় আছে কি? পরে দেখা গেল টেবিল না মোছার অপরাধে এই মেয়ে তাদের নোংরা লোকদেরকে কাতারে ফেলে দিবে। টেবিল মোছা শেষ হতেই ইভা নিজের ব্যাগ ঘেঁটে একটা হ্যান্ড স্যানিটাইজার বের করে দিল। থমথমে কণ্ঠে বলল, এটা দিয়ে হাত বিশুদ্ধ করে নিন। একটু আগে টেবিল পরিষ্কার করতে গিয়ে আপনাদের হাতে আবারও নোংরা লেগেছে। রিয়াদ এবং মেহেদি যেন এবার বিরক্তির চরম পর্যায়ে পৌঁছে গেল। আদর্শ বিরক্ত হচ্ছে ভীষণ। সেও বরাবরই পরিপাটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, তাই বলে এতটা? আদর্শ দাঁতে দাঁত চেপে নিচু কণ্ঠে বলল, আমি আগেই বলেছিলাম এখানে আসার দরকার নেই। এই টেবিলটাতে বসে, এই টেবিলে বসলে তো নিশ্চয়ই এই হাইজেনিকের বাচ্চার সাথে সাক্ষাৎ হতো না। মেহেদির মুখশ্রী কাদো কাদো হলো। করুণ কণ্ঠে উত্তর করলো, আমি কি জানতাম নাকি এখানে একটা হাইজেনিকের বাচ্চাও আছে? তাহলে জীবনেও এই মুখও হতাম না। তাতে তোর প্রেম জীবন রসাতলে গেলেও না। শেষ পর্যন্ত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতেই হলো তাদের। এর মধ্যে ওয়েটারও খাবার নিয়ে এলো। ইভা বেশ কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করলো খাবারগুলো। অতঃপর টেবিল থেকে চামচগুলো তুলে হাতে ধরিয়ে দিল ওয়েটারের। থমথমে কণ্ঠে বলল, ওগুলো ধুয়ে নিয়ে আসুন। ওয়েটার তাই করলো। ইভার কথা অনুযায়ী খুব সুন্দরভাবে চামচগুলো ধুয়ে হাতে দিল তার। ইভা টিস্যু দিয়ে আস্তে ধীরে খুব সুন্দরভাবে মুছলো চামচগুলো। অতঃপর সবার হাতে ভাগে ভাগে দিয়ে দিল সেগুলো। রিয়াদ হাতে চামচ পেতে তা উল্টো পাল্টে দেখলো, ব্যঙ্গ করে বলল, তার চামচগুলো স্যানিটাইজার দিয়ে বিশুদ্ধ করবেন না? ইভা ততক্ষণে খাওয়া শুরু করে দিয়েছে। খেতে খেতেই সে জবাব দিল, না, স্যানিটাইজার আবার পেটে গেলে সমস্যা হতে পারে। আর কেউ কথা বাড়ালো না। সবাই মনোনিবেশ করলো খাওয়ার পানে। কিঞ্চিত সময় কেটে গেল নীরবতাতেই। অতঃপর আর নিজের মুখটা বন্ধ করে বসে না থাকতে পেরে মুখ খুলল মেহেদি। এক লোকমা খাবার মুখে পড়ে চিবোতে চিবোতে বলল, তা তোমাদের নাম? ব্যাস, কণ্ঠনালী থেকে এইটুকু বের করেই থামতে হলো তাকে। ইভা বেশ শক্ত কণ্ঠে বলল, বাবা বলেছেন ভদ্র মানুষেরা খাবারের সময় কথা বলে না। হতভম্ব হলো মেহেদি। তবে সে কি অভদ্র? মাঝে মাঝে খাবার নিয়ে কথা বলে তো কম ঝগড়া মারামারির পর্যায়ে চলে যায় তারা। মেহেদি নিজের হতভাগতা কাটিয়ে উঠতে না উঠতেই রিয়াদ টেবিলের নিচ থেকে খোঁচা মারলো মেহেদিকে। নিচু কণ্ঠে বলল, এইটা তো শুধু হাইজিনিকের বাচ্চা নয় রে মেহেদি, সাথে পাপা কি পড়িও বটে। মেহেদি আর কোনো জবাব দিয়ে এই তিনটা মেয়ের সম্মুখে নিজেকে অভদ্র প্রমাণ করতে চাইল না। তার থেকে বরং সে খাবার পানে তৎপর হলো। যত দ্রুত সম্ভব খাওয়ার সমাপ্তি ঘটিয়ে জানিয়ে বেরিয়ে যেতে হবে এই হাইজেনিকের বাচ্চার সম্মুখ থেকে। নয়তো খাওয়া শেষে আবার তাদের কতটা পরিষ্কার পরিচ্ছন্ন করবে কে জানে। বেশ অনেকটা সময় নিয়ে খাওয়া শেষ করলো সকলে। খাওয়া শেষে বিল পে করে রেস্টুরেন্টের বাইরে বেরিয়ে এলো একে একে। পরিকল্পনা মোতাবেক মৌনতা, পিউ এবং ইভার ঘোরার কথা ছিল আজ। মাঝখানে তো দুপুরে একটু ক্ষুধা পেয়েছিল বলে ভেবেছিল আগে পেট পুজো করে পরে ঘুরবে, কিন্তু মৌনতা সেসব পরিকল্পনা ভেস্তে দিল আপাতত। রেস্টুরেন্টের বাইরে বেরিয়ে সে বলল, আজ আর আমরা ঘুরবো না পিউ। ইভা, তোমরা বাসায় চলে যাও তার থেকে। ইভা হাতের উল্টো পিঠে চোখের চশমাটা ঠেলে বলল, ও মা, কেন? আমরা আজ ফুচকা খাবো না? অন্যদিন খাবো, আজ রেস্টুরেন্টেই খাওয়া বেশি হয়ে গেছে। এখন আর হাঁটতে পারবো না, এখন একটু রেস্ট নেওয়া প্রয়োজন সবার। সকলেই ভেবে দেখল কথাটা একেবারে মন্দ বলেনি। তাছাড়া খাওয়া পেট নিয়ে এই মধ্য দুপুরে উত্তপ্ত সূর্যকে মাথায় নিয়ে রাস্তায় রাস্তায় হেঁটে চলাও দুষ্কর। তাই আর কথা না বাড়িয়ে সবাই বিদায় নিয়ে যে যার বাসার দিকে চলে যেতে রওনা দিল।
মনতাও হেলে দুলে হাঁটা শুরু করলো বাসার পথে। এদিকটায় তার কোনো বন্ধু বান্ধবী এখনো জোটেনি, তাই তো রোজ একা একাই যাওয়া আসা করতে হয় তাকে। কিছুটা পথ অতিক্রম করে মনতা থমকে দাঁড়ালো। ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখলো আদর্শ তার পানে তাকিয়ে শটান হয়ে দাঁড়িয়ে রয়েছে। মনতা ঠিক জানতো আদর্শ তার পিছু পিছু আসবে। ওই রেস্টুরেন্টেও যে তার এসে ঘাঁটি গেড়েছে তাও ঢের বুঝেছে মেয়েটা, তাই তো এত বুদ্ধি করে সকলকে সরিয়ে দিল। এই আদর্শকে তার কিছু বলা প্রয়োজন। এভাবে সকাল নেই দুপুর নেই তার পিছনে লেগেছে কেন? এক সময় মেয়েটার পিছন থেকে সরানোর উদ্দেশ্যে মরিয়া ছিল, আজ তার পিছনেই পড়ে আছে এই ছেলে। মৌনতা মুখ বাঁকালো, জোর কদমে গিয়ে দাঁড়ালো আদর্শের সম্মুখে। কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো, সমস্যা কি? আমার পিছু কেন নিয়েছেন? কোন একদিন তুমি নিতে তাই। আদর্শের সোজাসাপটা জবাবে কপালের ভাঁজটা আরো গাঢ় হলো মৌনতার। আখিদয় ছোট ছোট করে প্রশ্ন করলো। তাই বলে আপনাকেও নিতে হবে? আদর্শ হাসলো, মৌনতার দিকে একটু এগিয়ে বলল, অবশ্যই, হয় আমার পেছনে তুমি থাকবে, নয়তো তোমার পেছনে আমি। মোট কথা আমাদের দুজনের পেছনে পেছনে পড়ে থাকতে হবে। মৌনতা সরু দৃষ্টিতে তাকালো আদর্শের পানে, শক্ত কণ্ঠে বলল, আমি আত্মসম্মানহীন হতে পারি, তবে আপনার পিছনে কখনোই যাব না। তাই তো আমি আসছি। প্রয়োজন নেই। তোমার প্রয়োজন নাই থাকতে পারে, কিন্তু আমার আছে। মৌনতা এবার ফুঁসে উঠল, ঝাঁঝালে কণ্ঠ বলল, সমস্যা কি আপনার? হ্যাঁ, একদিন আপনার বিরক্তির কারণ ছিলাম আমি, তখন সর্বদা আমায় অপমান করতে তৎপর থাকতেন আপনি। সেদিন তো সকল সীমানা ছাড়িয়ে গেলেন, কোনো ধরনের বিচার বিবেচনা ছাড়া ভরা ক্লাসে অপমান করলেন। এটুকু বলে একটু থামলো মৌনতা। কণ্ঠ রোধ হয়ে আসছে তার। এতদিনের পুরনো বিষাক্ত অতীত স্মরণে আসতে মনটা কেমন বিষিয়ে উঠছে। জোরে একটা নিঃশ্বাস নিল মৌনতা, ধরা গলায় বলল, আর ওই থাপ্পড়টা আমি কখনোই ভুলবো না। মৌনতার কথা শেষ হতেই আদর্শ একটু ঝুঁকে নিজের গালটা এগিয়ে দিল মৌনতার পানে, বেশ স্বাভাবিকভাবে বলল, আমার গাল তোমার হাত, থাপ্পড়টা ফেরত দিয়ে দাও মৌনতা। মৌনতা ভরকে গেল, বোকা বোকা দৃষ্টিতে তাকালো আশেপাশে। দুপুর হওয়ার দরুন এই মুহূর্তে রাস্তাঘাটে সাধারণের তুলনায় জনসংখ্যা কম, তাই বলে একদম নেই তেমন নয়, বেশ কিছু মানুষজন দেখা যাচ্ছে এখনো। আর এদের মধ্যেই কিনা আদর্শের মতো একটা ছেলে গাল এগিয়ে দিয়েছে তার পানে থাপ্পড় খাওয়ার জন্য। মৌনতাকে এদিকে ওদিকে তাকাতে দেখে আদর্শ ভ্রু কোচকালো, আবার বলল, কি হলো, মারো। তবুও আছে বহুদিন আগে আমার করা ভুলটা রীতি টানো, আর আমি ওই ভুলের ভার বই বেড়াতে পারছি না, কষ্ট হচ্ছে আমার। মৌনতা তার ছিল হাসি হাসলো, ওষ্ঠ বাঁকিয়ে বলল, কষ্ট? কিন্তু আপনার তো কষ্ট হওয়ার কথা নয়, আপনার তো সুখী হওয়ার কথা ছিল। আমাকে অপমান করে আপনার মতো, মানে আমার মতো বিরক্তিকর একটা মেয়েকে দূরে সরিয়ে দেওয়ার মাঝেও তো সুখ নিহত ছিল আপনার, তাই না? আদর্শ সোজা হয়ে দাঁড়ালো, অস্থির কণ্ঠে বলল, তা আমার বোঝার ভুল ছিল। আসলে আমরা মানব জাতি মাঝে মাঝে নিজেদেরকেও বুঝতে পারি না, হৃদয়ের অনুভূতিগুলো নাম দিতে পারি না। হয়তো তেমনই কোনো ভুলের তখন কারিগর ছিলাম আমি। কথাগুলো বলে একটু থামলো আদর্শ, দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি আমার কৃতকর্মের জন্য অনুতপ্ত মৌনতা, প্লিজ মাফ করে দাও আমাকে। মৌনতা মলিন হাসলো, ইচ্ছে করলো চিৎকার করে বলতে, মাফ করে দিলেই কি সব ঠিক হয়ে যাবে আদর্শ? মাফ করে দিলে কি তুমি আমার হবে? মাফ করে দিলে কি তুমি আমার ফিরিয়ে দিতে পারবে আমার সেই প্রথম ভালো লাগা, প্রথম অনুভূতি? মাফ করে দিলেই কি তুমি মুছে দিতে পারবে আমার হৃদয় থেকে সকল দিনের অগ্নি? জানি পারবে না। মনের ভিতরে হাজারটা বাক্য মুখ থেকে বাহিরে বেরিয়ে আসতে চাইলেও মৌনতা আজ মৌন রইল। আদর্শকে বলল না কিছুই। কি বলবে? বলে দেবে নিজের অনুভূতির কথা, নিজের হৃদয়ে জাগ্রত হওয়া প্রথম অনুভূতিগুলো সে কিভাবে ভেঙে গুড়িয়ে দিয়েছে তাই বর্ণনা করবে? না, মৌনতা সেসব কিছুই করবে না। নিজের অনুভূতি প্রকাশ করতে সে বেজায় অনিচ্ছুক। যে অনুভূতি সে বহুকাল আগে নিজ হৃদয়ে চাপা দিয়েছিল, সে অনুভূতি সেখানেই না হয় থাক, ধুলো জমা চাপা কোনো পুরনো কোনো গন্থের মলাটে নাই। মৌনতা আর বলল না কিছু। আদর্শের পানে একবার শীতল দৃষ্টি নিক্ষেপ করে প্রস্থান করলো ধীর পায়ে। আদর্শ আর পিছু নিল না মৌনতার। মেয়েটার এই নীরবতা যেন ভয়ঙ্করভাবে নাড়া দিল তার বক্ষস্থলে। রাতের আধারকে ঠেলে দিয়ে আকাশ জুড়ে উজ্জ্বল সূর্যের অস্তিত্ব মিলেছে। প্রতিদিনের ন্যায় কোলাহলপূর্ণ শহরটা ব্যস্ত হয়ে পড়েছে আবারও। যে যার জীবিকা নির্বাহের তাগিদে লেগে পড়েছে নিজ কর্মে। মেহেদি আর রিয়াজ একসাথে ক্লাসে ঢুকলো। হাঁচি দিতে দিতে মেহেদির অবস্থা নাজেহাল।
গতকাল দুপুরে রেস্টুরেন্ট থেকে বাড়ি ফিরে একটু বেশি গোসল করার ফলাফল এটা। ক্লাসে ঢুকেই মেহেদি হাঁচি দিল একটা। রিয়াদ নাক মুখ কুঁচকে বলল, আমি আর কিছু পারিস না বা পারিস, এই হাসিতে আলহামদুলিল্লাহ তুই সেঞ্চুরি করার ক্ষমতা রাখিস। মেহেদি চোখ গরম করে তাকালো রিয়াদের পানে। ওষ্ঠ ফাঁক করে কিছু বলতে গেল, কিন্তু পারল না। আবারও হাঁচি এলো তার। মুখের সম্মুখে কোনো রকমে হাত দিয়ে হাঁচিটা দিল। বাম হাতের উল্টো পিঠে নাকটা জোরে জোরে ঘটর ঘটর শব্দ করলো। অতঃপর সোজা হয়ে দাঁড়ালো সে। রিয়াদকে এবার কিছু বলবে, তখনই চোখের সম্মুখে দৃশ্যমান হলো একটি শুভ্র রঙা টিস্যু। মেহেদি টিস্যুর উৎস খুঁজতে পাশে ফিরে তাকালো। নজরে এলো গতকালকের সেই হাইজেনিকের বাচ্চাকে। ইভা ডান হাতে নিজের চশমাটা ঠিক করলো, থমথমে কণ্ঠে বলল, আপনার নাকের স্লেটটা আপনার ব্যক্তিগত সম্পদ। সেই সম্পদ নিজের গণ্ডির মধ্যে রাখার চেষ্টা করুন। এভাবে হাঁচি কাশির মাধ্যমে তা বাতাসে ছড়িয়ে যেতে দিবেন না। সুতরাং অস্বাস্থ্যকরভাবে হাঁচি না দিয়ে স্বাস্থ্যকরভাবে হাঁচি দিন। মেহেদি এবং রিয়াদ হতভম্ব হয়ে বুদ্ধিশূন্য হয়ে পড়েছে মুহূর্তে। নাকের শ্লেষা ব্যক্তিগত সম্পদ, হাঁচিও আবার স্বাস্থ্যকর আর অস্বাস্থ্যকর। এটা মানুষ নাকি এলিয়েন যে ভুল করে পৃথিবী নামক গ্রহে চলে এসেছে? মেহেদির হতবাকতার মধ্যে ইভা আবার বলল, টিস্যু নিন আর নিজের সম্পদ নিজেই আটকানোর ব্যবস্থা করুন। মেহেদি পুতুলের মতো হাত বাড়িয়ে টিস্যুটা নিল, যেন কোনো ঘরে চলে গিয়েছে সে এই মুহূর্তে। মনতা আবার নিজের ব্যাগ ঘেটে একটা হ্যান্ড স্যানিটাইজার বের করে আনলো। মেহেদির পানে বাড়িয়ে দিয়ে বলল, অবশ্যই প্রতিবার হাঁচির পরে স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে নেবেন, যাতে আপনার ব্যক্তিগত সম্পদ আপনার হাতের মাধ্যমেই ব্রেঞ্চ, চেয়ার, টেবিলে কিংবা অন্যত্র পৌঁছে না যায়। বুঝেছেন? নিজের কথার সমাপ্তি ঘটিয়ে মেহেদির সম্মুখ থেকে প্রস্থান করলো ইভা। আর মেহেদি বেচারা সেখানে ওই অবস্থাতেই ভ্যাবলার মতো দাঁড়িয়ে রইল। কিঞ্চিত সময় অতিবাহিত হতেই আবারও ছেলেটার সম্মুখে প্রকট হলো ইভা। বরাবরের ন্যায় তার চোখে ধারণ করা গোলাকৃতির চশমাটা টেনে টুনে ঠিক করে বলল, 30 খানা টিস্যু কিনেছিলাম 30 টাকা ব্যয়ে। সেখান থেকে একখানা আপনাকে দিয়েছি, অর্থাৎ এই টিস্যুর মূল্য 1 টাকা পড়েছে। আর হ্যান্ড স্যানিটাইজারের মূল্য 20 টাকা, অর্থাৎ আপনার নিকট আমার 21 টাকা পাওনা রইল। কথাটুকু বলে একটু থামলো ইভা। আবার বলল, বাবা বলেছেন যাদের নেই তাদের দান করতে। আপনার নিশ্চয়ই টাকা পয়সার কিছুটা হলেও রয়েছে, নয়তো মেডিকেলের মতো একটা স্থানে পড়ার সুযোগ পেতেন না। তাই দুঃখিত, এগুলো আমি আপনাকে দান করতে পারলাম না। ওগুলো মূল্য দিয়ে দেবেন। এতক্ষণে ঘোর কাটলো মেহেদির। তাও কাটতো না, আরেকটা জোরে সোরে হাজির আগমনে ঘোর কাটতে বাধ্য হয়েছে সে। সেকেন্ড খানিক সময় নিয়েই মেহেদি ক্লাস কাঁপানো একখানা হাঁচি ছাড়লো। তবে এবারও হাঁচিতে সে তার হাতের ব্যবহারই করলো, ইভার দেওয়া টিস্যু নয়। প্রায় সাথে সাথেই নাক মুখ কুচকে ফেললো ইভা। নাক ছিটকে বলল, আপনাকে না টিস্যু দিলাম, আপনি টিস্যু ব্যবহার না করে আবার হাতের ব্যবহার করছেন। আপনি তো দেখছি নিজের সম্পদ ব্যবহারে বড্ড উদাসীন। ইভার কথা শেষ হতে না হতেই মেহেদি রক্তচক্ষু নিয়ে তাকালো মেয়েটির পানে। নিজের হাতে ধরে থাকা ইভার দেওয়া টিস্যু এবং হ্যান্ড স্যানিটাইজারের বোতলটা গুজে দিল মেয়েটার হাতে। তাতে দাঁত চেপে বলল, তোর টিস্যু আর স্যানিটাইজার তুই রাখ, হাইজেনিকের বাচ্চা। ভবিষ্যতে তোর সম্পদ রক্ষার্থে প্রয়োজন পড়বে। কোনো রকমে নিজের কাঁধে তোলা বাক্যের পরিসমাপ্তি ঘটিয়ে গটগট করে ক্লাসের বাইরে চলে গেল মেহেদি। রিয়াদও আর দাঁড়ালো না, এক পলক নাক মুখ কুচকে ইভার পানে তাকিয়ে ছুট লাগালো মেহেদির পিছু পিছু। ইভা কিছুক্ষণ চেয়ে রইল দুই বন্ধুর চলে যাওয়ার পানে, অতঃপর ভেঙচি কাটলো সে। এর জন্যই মানুষের ভালো করতে নেই। সে তো ভালো করার উদ্দেশ্যে গিয়েছিল, কিন্তু ছেলেটা বুঝলো না, উল্টো তার উপরেই চটপট দেখিয়ে চলে গেল। যাক, ভালোই হয়েছে, তার 21 টাকা বেঁচেছে। এই ছেলেকে কোনো ভরসা ছিল না। ছেলেটা মোটেও ভালো এবং হিসেবি প্রকৃতির ছিল না। শেষে যদি তার টিস্যু এবং স্যানিটাইজার ব্যবহার করে টাকা না দিত, তখন ইভা কিভাবে তার বাবাকে এই 21 টাকার হিসাব দিত? সময় প্রবাহমান, সে স্থির থাকে না কারো জন্য। বাধাহীন নদীর স্রোতের ন্যায় সে বয়ে চলে নিজ ইচ্ছায় নিজ গতিতে।
এরই মধ্যে কেটে গেল দিন চারেক। এই কয়েকদিনে মনতার সাথে আদর্শে না ঠিকভাবে কথা হয়েছে আর না দেখা হয়েছে। কলেজে আসা যাওয়ার ক্ষেত্রে মেয়েটা সর্বদাই তার চোখ এড়িয়ে চলার চেষ্টায় মত্ত ছিল। নয়তো ক্লাস শুরু হওয়ার একদম লাগোয়া সময়ে কলেজে এসেছে মনতা, যে সেও এসেছে আর ক্লাসও শুরু হয়ে গেছে। আদর্শ বেশ অনেকবার মেয়েটার নাম্বারে কল করেছে, কিন্তু বারংবারই বলেছে ব্যস্ত আছে, হয়তো তার নাম্বারটা ব্লক করে দিয়েছে। আচ্ছা, মেয়েটা কি এখন একটু বেশি করছে না? অপরিণত বয়সে আদর্শ নিজের অজান্তেই ভুল করে ফেলেছিল, সেই ভুলের মাসুল তো আর কম দিন ধরে দিচ্ছে না ছেলেটা। কত অপেক্ষা, কত রাত নির্ঘুম কাটিয়ে অবশেষে সে দেখা পেয়েছে মনতার। মেয়েটা তাকে মাফ করবে নাকি করবে না তা না হয় পরের কথা, আগে দুই দণ্ড স্থির হয়ে তার কথাগুলো তো শুনবে, একটু বোঝার তো চেষ্টা করবে। তা নয় সর্বদা তাকে তুচ্ছতাচ্ছিল্য করে দূরে দূরে থাকে। এখন অব্দি আদর্শ তার মনের কথাটা বলতেও সক্ষম হয়নি মনতাকে। বলবে কি করে, যেখানে মেয়েটা তাকে পুরনো একটা ভুলের জন্য মাপ পর্যন্ত করেনি, সেখানে ভালোবাসার দাবি নিয়ে দাঁড়ালে যদি হিতে বিপরীত হয়, আদর্শের উপর যদি আরো ঘৃণা জন্মায় মৌনতার, আদর্শ কি করবে এখন? কি করা উচিত তার? এভাবে আর কতদিন? আদর্শ নিজ মনে আকাশ পাতাল ভাবতে ভাবতেই হাঁটছিল কলেজ ক্যাম্পাসে। হঠাৎ সম্মুখ পানে চোখ যেতেই থমকে গেল ছেলেটা। পায়ের তালু থেকে মস্তক অব্দি জ্বলে উঠলে যেন। মৌনতা একটা ছেলের হাত ধরে দাঁড়িয়ে রয়েছে, আবার হেসে হেসে কি যেন বলছে। ছেলেটা কথা বলার মাঝে মাঝে মাথায় হাত রাখছে মেয়েটার মাথায়। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল আদর্শের। তবে কি এতদিনে মৌনতা নিজের হৃদয়ে অন্য কারো নাম লিখিয়ে ফেলেছে? ভালোবাসে সে অন্য কাউকে? মৌনতার কি প্রেমিক রয়েছে? না, আর ভাবতে পারছে না আদর্শ। চারদিকে যেন বিষাক্ত হয়ে উঠেছে মুহূর্তেই। পাজরা চলতে চাইছে না সম্মুখের দিকে। কিঞ্চিত সময় নিয়ে আদর্শ দেখতে চাইলেও মনতার সাথে থাকা ছেলেটাকে, কিন্তু ছেলেটা তার পানে পিঠ করে দাঁড়ানোর জন্য দেখতে পেল না। হারানোর ভয়ে দিশেহারা হয়ে উঠল আদর্শের মন প্রাণ। তবে কি তার এতদিনের অপেক্ষা, হৃদয় স্থান পাওয়া এক আকাশসম ভালোবাসা বৃথা গেল? না, এ হতে পারে না। মৌনতা তার শুধুমাত্র তার বিষাদে পরিপূর্ণ হৃদয়ে এতক্ষণের বিষাদ কাটিয়ে এবার স্থান করে নিল জেদ, ক্রোধ। না, মেয়েটা একটা সেকেন্ডের জন্য তার কথা শুনছে আর না সময় দিচ্ছে। এখন আবার কোথাকার কোন ছেলের হাত ধরে তাকে পোড়াচ্ছে। আদর্শ নিজের ভাবনার অবসান ঘটিয়ে লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল মৌনতার পানে। মৌনতার সাথে থাকা এতক্ষণের ছেলেটাও তার কথা শেষ করে চলে গিয়েছে। মেয়েটাও কেবল পা বাড়িয়েছিল ক্লাসের দিকে। আদর্শ তাড়াহুড়োর ভঙ্গিতে খপ করে টেনে ধরল মৌনতার এক হাত। থমকে দাঁড়ালো মেয়েটা। পিছন ঘুরে আদর্শকে দেখে ভ্রু কুঁচকে ফেলল সে। ঝাঁঝালো কণ্ঠে প্রশ্ন করলো, কি সমস্যা, এভাবে হাত কেন ধরেছেন? আদর্শ কোনো উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলো না। আশেপাশে তাকিয়ে মৌনতার ধরা হাতটা ধরে টেনে নিয়ে যেতে শুরু করলো কলেজের ভেতরের দিকে। মৌনতার কপালে ভাঁজ পড়ল, তেতে উঠল সে। শক্ত কণ্ঠে বলল, এভাবে কলেজ ক্যাম্পাসে একটা মেয়ের হাত ধরে টানাটানি করা, এটা কোন ধরনের অসভ্যতা? আদর্শ তেমন একটা পাত্তা দিল মৌনতার কথাই, উত্তরও দিল না কোনো। মৌনতার হাত ধরে রেখেই খুঁজে খুঁজে একটা ফাঁকা গ্লাস বের করলো। চঞ্চল পায়ে মেয়েটাকে নিয়ে ঢুকলো সেখানে। মৌনতার মেজাজ বিগড়ালো চরম পর্যায়ে। ছেলেটা শুরু করেছেটা কি? এভাবে ভরা কলেজের সামনে হাত ধরে টানাটানি! ইস! মৌনতা প্রথিত ভঙ্গিতে আদর্শের হাত থেকে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু ওই শক্তপোক্ত পুরুষালী হাতের বাঁধন খণ্ডন করা কি আর চারটেখানি কথা? মৌনতাও পারল না আদর্শের পুরুষালী শক্তির সাথে। শেষে আর উপায় না পেয়ে একটু ঝুঁকে বেশ জোরে সোরেই কামড়ে দিল ছেলেটার হাতের উপরি পৃষ্ঠে। আদর্শ দাঁতে দাঁত চেপে সহ্য করলো সে কামড়ের ব্যথা। দিশেহারা হয়ে মৌনতাকে চেপে ধরলো ফাঁকা ক্লাসের দেয়ালে। মৌনতা তার বনে গেল যেন। দাঁতে দাঁত চেপে তাকালো আদর্শের পানে, কটমট করে বলল, ছাড়বে নাকি চিৎকার করবো আমি? আদর্শ বিরক্ত হলো, কপালে ভাঁজ ফেলে বলল, সিনেমার ডায়লগ মারা বন্ধ করো। চিৎকার করলে কি হবে? বড় জোর তোমার চিৎকার শুনে 2-4 জন মানুষ আসবে। একটা ছেলে আর একটা মেয়েকে ফাঁকা ক্লাসে ডলাডলি করে দেখবে। তুমি কেঁদে কেঁদে বলবে, আদর্শ আমাকে জোর করে এখানে নিয়ে এসেছে। আর আমি বলবো, আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল, তুমি স্বইচ্ছা এখানে এসছো।
জনগণ বিভ্রান্ত হবে, ফলস্বরূপ আমাদের নাম পুরো কটেজময় ছড়িয়ে পড়বে। মেডিকেলে ভর্তি না হতে হতেই তোমার আমার শরীরে নষ্ট তকমা লেগে যাবে। আদর্শের পুরো কথা কর্ণভেদ করে মস্তিষ্কে হানা দিতেই যেন হতভম্ব হয়ে পড়ল মনতা। এসব কি বলছে আদর্শ? তার সাথে আদর্শের প্রেমের সম্পর্ক, আবার সে স্বেচ্ছায় এখানে এসেছে। সবচেয়ে বড় কথা, এই আদর্শ তো নাকি মনতার ধারণা ভুল। আদর্শ তো এভাবে কথা তার উপরে সত্য মিথ্যা মিলিয়ে কখনো বলতো না। সে তার নামের মতোই আদর্শবান ছিল। না, এবার আদর্শদের বাড়িতে গিয়ে দেখতে হবে এই আদর্শ তো নাকি আদর্শের চেহারার সাথে মিল রেখে অন্য কেউ। মনতার ভাবনার মধ্যেই আদর্শ মুখ খুলল আবার। কোনো ইতিউতি না করে সরাসরি বলল। ছেলেটাকে মনতা ভ্রু কুচকালো, আদর্শের পানে দৃষ্টি রেখে বলল। কোন ছেলে? একটু আগে যে ছেলের হাত ধরে হেসে হেসে কথা বলছিলে। মনতা কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল আদর্শের পানে, অতঃপর বেশ স্বাভাবিকভাবেই বলল। আপনাকে কেন বলবো? আমি জিজ্ঞেস করেছি বিধায়। আপনি জিজ্ঞেস করে আমি বলতে বাধ্য নই। আদর্শ দাঁতে দাঁত চাপলো, একটু এগিয়ে ক্রোধের বশে মনতার সাথে দূরত্ব কমিয়ে মেয়েটার সাথে ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো, শক্ত কণ্ঠে শুধালো। শেষবার মতো জিজ্ঞেস করছে, ছেলেটা কে ছিল? মনতা শিউরে উঠল। আদর্শ আর তার মধ্যকার দূরত্ব খুব বেশি হলে 2 ইঞ্চি হবে। ছেলেটার উত্তপ্ত প্রতিটি নিঃশ্বাস আছড়ে পড়ছে তার মুখশ্রী জুড়ে। তার উপর এই প্রথম কোনো পুরুষ মেয়েটার এত ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়েছে। মনতার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে দুর্বার গতিতে। হৃদয়ে কেমন অদ্ভুত অনুভূতিরা ডানা মেলতে শুরু করেছে। নিঃশ্বাস ঘন হয়ে আসছে এই ক্ষুদ্র সময়ের ব্যবধানেই। এলোমেলো দৃষ্টি ফেলল মনতা, হাঁসফাঁস করে বলল। দূরে সরুন। আদর্শ ভ্রু কুচকাল। মনতার মুখশ্রী অবলোকনে বুঝতে পারল মেয়েটার অস্বস্তি বোধ, আর দূরে সরল না আদর্শ। বাঁকা হেসে বলল। ছেলেটাকে না বললে 1 ইঞ্চি দূরে সরতে দূরে থাক, আরো 1 ইঞ্চি কাছে আসবো। মনতা বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো আদর্শের পানে, আর 1 ইঞ্চি তার পানে আগানো আগানো তো এক প্রকার তার শরীরের সাথে লেগে যাওয়া। ছি ছি, আদর্শ এত নির্লজ্জ কবে থেকে হলো? মনতা কিছুটা শক্ত দৃষ্টিতে তাকালো আদর্শের পানে, ঝাঝালো কণ্ঠে বলল। দূরে সরুন নির্লজ্জ পুরুষ। একটা মেয়ের এত কাছে দাঁড়াতে বিন্দু পরিমাণ লজ্জা করছেন আপনার? আদর্শ খুব একটা পাত্তা দিল না মনতার কথায়, নির্লিপ্ত ভঙ্গিতে বলল। এই মুহূর্তে ছেলেটা কে ছিল তা জানার থেকে আমার নিকট অধিক গুরুত্বপূর্ণ কিছুই নয়, এমনকি আমার লজ্জাও নয়। তুমি ছেলেটা কে বলে দাও, আমি দূরে সরে যাচ্ছি। এলোমেলো দৃষ্টি ফেলল মনতা, আমতা আমতা করে বলল। ভাই, ওইটা মামুন ভাইয়া ছিল। আজই অফিস থেকে বদলি নিয়ে ঢাকায় এসেছে। আদর্শের হৃদয়ে যেন একটু শীতলতা অনুভব করলো। শান্ত হলো ছেলেটার মন মস্তিষ্ক। যাক, ওটা অন্তত মনতার প্রেমিক ছিল না। কিন্তু যদি মনতার জীবনে তেমন কেউ থেকে থাকে, তখন মেয়েটার সাথে আদর্শের সাক্ষাৎ নেই প্রায় প্রায় অনেক বছর। এর মধ্যে কেউ তো আসতেই পারে তার জীবনে। আদর্শের ভয় হলো। হৃদয়ে জাগা শীতলতার স্থানে আবারও স্থান করে নিল ভয়। আদর্শ নিজের ভাবনায় ডুবে দাঁড়িয়ে রইল ওইভাবে। কিঞ্চিৎ সময় অতিবাহিত হওয়ার পরও আদর্শ সরে না দাঁড়ানোতে কপালে ভাঁজ পড়ল মনতার রুক্ষ কণ্ঠে। সে বলল। কি হলো এবার? তো দূরে সরুন। আদর্শের ধ্যান ভাঙল, তবে সে দূরে সরে দাঁড়ালো না, আগের অবস্থানে দাঁড়িয়েই বলল। দূরে সরবো ঠিক আছে, তবে তার আগে আমাকে মাফ করতে হবে। মনতা ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো। কিসের মা? আমার অপরিণত বয়সে করা ভুলটার জন্য, অর্থাৎ তোমাকে অপমান করার জন্য। মনতা মৃদু হাসলো, ঠান্ডা কণ্ঠে বলল। আমার মাপে আপনার কি আসে যায়? কে হই আমি আপনার? আদর্শ স্থির হলো, ব্যাকুল কণ্ঠে বলল। তোমার মাফে আমার আসে যায়, কারণ তুমি আমার। এইটুকু বলে আজকে গেল আদর্শ। নিজের হৃদয়ের কথা মুখে আনতে পারলো না সে। মনের কোণে ভয় জাগলো, যদি সে নিজের মনের কথা বলে দেয় আর মনতা তাকে ভুল বোঝে, আবার হারিয়ে যায় বহু দূরে। ক্রমশ হাতের বাঁধন আলগা হলো আদর্শের। মনতাও সুযোগটা লুফে নিতে দেরি করলো না খুব একটা। বুদ্ধিমতী মেয়ে সে, আদর্শের হাতের বাঁধন আলগা হতেই সে নিজেকে ছাড়িয়ে নিল ছেলেটার হাতের বাঁধন থেকে। আদর্শ আবার তাকে ধরে নেওয়ার আগে ছুটে বেরিয়ে গেল কক্ষ থেকে। আদর্শ কিঞ্চিৎ সময় নিয়ে ফেল ফেল করে তাকিয়ে রইল মনতার চলে যাওয়ার পানে। কি থেকে কি হয়ে গেল বুঝে উঠতে সময় নিল একটু। অতঃপর নিজেও পা চালিয়ে হাঁটা ধরল ক্লাসের দিকে। খানিক সময় অতিবাহিত হতেই ক্লাসে পৌঁছালো আদর্শ। মেহেদি আর রিয়াদ এক প্রকার ছুটে এলো তার কাছে।
তখন মনু তাকে টেনে নিয়ে যাওয়ার ক্ষণে তারা দেখেছিল, তাই তো বন্ধুর প্রেমের খবর নিতে ছুটে এসেছে তারা। মেহেদি বেশ হাসি খুশি মুখে আদর্শের বাহুতে চাপড় মেরে বলল। কি মামা, কত দূর? আদর্শ হতাশার নিঃশ্বাস ফেললো, বেঞ্চে বসতে বসতে বলল। আর দূর, সামনে তো এগোতে পারছি না। রিয়াদ বসলো আদর্শের পাশে, অবাক কণ্ঠে প্রশ্ন করলো। তলে টেনে ফাঁকা করে রুমে গিয়ে এতক্ষণ কি করলে? আদর্শ সৌর দৃষ্টিতে তাকালো রিয়াদের পানে, চোখ ছোট ছোট করে বলল। কিছু প্রশ্নের উত্তর নিতে গিয়েছিলাম। কেন, তোরা কি ভেবেছিলে? মেহেদি নিজের বুকে চাপড় দিয়ে দীর্ঘশ্বাস ফেলল, হতাশাপূর্ণ কণ্ঠে বলল। তোরে দ্বারা কিচ্ছু হবে না আদর্শ। কোথায় আমরা ভেবেছিলাম ফাঁকা ক্লাসে 2-4টা পাপ্পি ঝাপ্পি মেরে এসেছিল, তা না, গিয়েছিল প্রশ্নের উত্তর জানতে। মেহেদির কথা শেষ হতে না হতেই রিয়াদ মুখ খুলল, ওষ্ঠ বাঁকিয়ে বলল। আমার তো তোর পুরুষত্বের ওপরই সন্দেহ লাগছে শালা। রিয়াদের কথা শেষ হতেই তার পানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো আদর্শ। চুপসে গেল রিয়াদ, সাথে মেহেদিও কিছুটা ভড়কালো। ঢোক গিলে রিয়াদ বলল। না ভাই, তুই আসল পুরুষ। তোর মতো একখানা পুরুষ এই তল্লাটে নাই। বেলা গড়ালো কিছুটা। সকালের নমনীয় সূর্যটা তার তেজদীপ্ত রূপ ধারণ করে জায়গা করে নিয়েছে আকাশে। মনু তাদের ক্লাস শেষ হয়েছে। ক্লাস শেষে বের হওয়ার সময় একটু ভিড় থাকে সর্বদাই। সকলে একসাথে বের হতে গিয়ে মৃদু ধাক্কাধাক্কির সৃষ্টি হয়। আসলে কেবল তো এরা ইন্টার শেষ করে মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছে না, বয়সটা খুব একটা বেড়েছে, আর না বুদ্ধিশুদ্ধি ততটা পাকাপোক্ত হয়েছে। বয়সটা 18 বছর অতিক্রম করে অল্প স্বল্প প্রাপ্তবয়স্কতে উপনীত হলেও মন মস্তিষ্ক এখনো সেই কিশোর বয়সটাই ধারণ করতে ব্যস্ত। ক্লাস শেষে বের হতে গিয়ে পিছন থেকে হঠাৎ আসা ধাক্কায় পিউ নিজের ভারসাম্য ধরে রাখতে ব্যর্থ হলো, হুমড়ি খেয়ে পড়লো সম্মুখের দিকে। কিন্তু না, এভাবে কলেজ ক্লাসে আছাড় খেয়ে নিজের মান-ইজ্জত নিলামে তুলতে একদমই ইচ্ছুক নয় মেয়েটা। সে নিজেকে বাঁচাতে সম্মুখে কি আছে না দেখে খামচে ধরলো তার পৃষ্ঠদেশ। সাথে সাথে শোনা গেল সম্মুখ থেকে এক যুবকের মৃদু আর্তনাদ। হকচকিয়ে উঠল পিউ, দ্রুত হাত সরিয়ে আনলো যুবকের পিঠ থেকে, কিন্তু ততক্ষণে ছেলেটার পিঠের দিকে শার্ট ছিঁড়ে পিউয়ের হাতে অপ্রস্তুত ভঙ্গিতে হাসলো পিউ। হাতে ধরে থাকা শার্টের ছেঁড়া অংশ নমনীয় হস্তে লাগিয়ে দিল ছেলেটার পিঠে। জোরপূর্বক হেসে বলল। দুঃখিত, ভুলবশত হয়ে গেছে। ছেলেটা পিঠে হাত দিয়ে নাক মুখ কুঁচকে ঘুরে দাঁড়ালো পিউয়ের দিকে। সাথে সাথে পিঠে লাগানো শার্টের ছেঁড়া অংশটা খসে পড়লো নিচে। ছেলেটার মুখপানে তাকিয়ে আরো প্রস্তুত হয়ে পড়লো মেয়েটা। এটা তো সেদিনের রেস্টুরেন্টে দেখা হওয়া সেই ছেলেগুলোর একজন। কি যেন নাম? হ্যাঁ, রিয়াদ। পাশে তার সেদিনের অন্য ছেলে দুটো আছে, চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। পিউ নিজের ওষ্ঠ টেনে অপ্রস্তুত হাসলো, আবার আমতা আমতা করে বলল। দুঃখিত, আমি আসলে বুঝতে পারিনি। রিয়াদ অগ্নি দৃষ্টিতে তাকালো পিউয়ের পানে, ঝাঁঝালো কণ্ঠে বলল। তোমার দুঃখ ধুয়ে ধুয়ে আমি কি পানি খাবো? একে তো খামচে ধরছো, তার ওপর শার্টটাও ছিঁড়ে ফেলেছ। এখন আমি এই ভরা রাস্তা থেকে ছেঁড়া শার্ট পরে বাড়িতে কিভাবে যাব? পিউ এলোমেলো দৃষ্টি ফেললো। এমনি মেয়েটা ভীষণ ভীত স্বভাবের, কারো কথার পৃষ্ঠে খুব একটা জবাব দিতে পারে না। আর সেখানে যদি হয় অপরিচিত পুরুষ মানুষ, তাহলে তো কথাই নেই। সেই প্রথম দিন মনতাকে চিনেও নিজে যেচে গিয়ে মেয়েটার সাথে পরিচিত হতেও বেশ বেগ পেতে হয়েছিল। তবুও নতুন কলেজে একটু কারো স্বাচ্ছন্দ্যবোধে চলার লোভে মেয়েটার সাথে পরিচিত হয়েছিল। তারপর নিজে থেকেই এলো এই ভা, আর এখন তো তাদের মধ্যে মাখা সম্পর্ক। তুমি থেকে তুইতে নেমে এসেছে তারা। পিউ ভীত ভঙ্গিতে মেঝেতে পড়ে থাকা শার্টের ছেঁড়া অংশটা তুলল, রিয়াদের পানে বাড়িয়ে দিয়ে বোকা বোকা কণ্ঠে বলল। এই অংশটা ওখানে কোনোভাবে লাগিয়ে চলে যান। রিয়াদ যেন হতভাগ না হয়ে পারল না। এই ছেঁড়া শার্টের অংশ সে এখন কি দিয়ে লাগাবে? আর চাইলে কি সেলাই বা গামছাড়া ছেঁড়া শার্ট লাগানো যায়? তাও সেলাইয়ের দাগ পড়ে না। রিয়াদ দাঁতে দাঁত চাপলো, ধমকের সুরে পিউকে বলল। আমার সাথে তুমি মজা করছো পিয়াতব মেয়ে? আমি এই শার্টের ছেঁড়া অংশ কিভাবে লাগাবো এখানে দাঁড়িয়ে?
তোমার বাবা দাদা কি সেলাই মেশিন নিয়ে দাঁড়িয়ে আছে এখানে? আমার শার্ট কেন ছিঁড়লে তুমি? রিয়াদের ধমকে কেঁপে উঠল পিউ, ছলো ছলো করে উঠল তার চোখ জোড়া, ফুপিয়ে বলল, একদম আমার বাপ দাদা তুলে কথা বলবেন না। শার্ট আমি ছিঁড়েছি, আমি কিনে দেব আবার। পিউয়ের কথা শেষ হতে না হতেই শোনা গেল মৌনতার কণ্ঠস্বর। বেশ শক্ত কণ্ঠে সে বলল, গুলিস্তানের ফুটপাথ থেকে কেনা শার্ট আবার তুই কি কিনে দিবি? পিউ, মৌনতা আর ইভা একসাথে বেরিয়েছিল। মাঝখানে ভিড়ের মধ্যে মৌনতা আর ইভা আগে আগে বেরিয়ে গিয়েছিল, কিন্তু কিছুটা পথ গিয়েও যখন পিউকে আসতে দেখছিল না, তখন তারা আবারও ফেরত এসেছিল মেয়েটাকে খুঁজতে। এখানে এসে দেখে এই অবস্থা। ইভা দ্রুত এগিয়ে গেল পিউয়ের পানে, দ্রুত ব্যাগ থেকে হ্যান্ড স্যানিটাইজারের বোতল বের করে মাখালো পিউয়ের হাতে। থমথমে কণ্ঠে বলল, ওই ঘরমাক্ত শার্টে নিশ্চয়ই অনেক জীবাণু ছিল। ইস, এই জীবাণু কোনোভাবে তোর পেটে গেলে আবার পেট খারাপ করবে। রিয়াদ অবাক হয়ে তাকালো মৌনতার পানে, অবাক কণ্ঠেই বলল, এটা গুলিস্তান থেকে কেনা শার্ট। তা নয় তো কি, শুধু তাই নয়, এটা ফুটপাতের ডেট ওভার হওয়া শার্ট। যদি তাই না হতো তবে এভাবে একটা মেয়ের ছোঁয়াতেই ছিঁড়ে যেত না। এবার এগিয়ে এলো আদর্শ, মৌনতার মুখোমুখি দাঁড়িয়ে থমথমে কণ্ঠে বলল, তোমার বান্ধবী মোটেই শুধু ছুঁয়নি, রিয়াদের শার্ট রীতিমতো খামচে ধরেছে, তাই তো ছিঁড়ে গেছে। মৌনতা মুখ বাঁকালো, চোখ ছোট ছোট করে বলল, আপনি আবার আপনার বন্ধুর হয়ে ওকালতি করতে এসেছেন নাকি? অবশ্য আপনার দ্বারা আর কি বা আশা করা যায়? সর্বদা মানুষকে অপমান করার সুযোগই তো খুঁজতে থাকেন আপনি। দেখো মৌনতা, পুরনো কথা টানবে না। আমি তো বারবার বলছি, আমি আমার পুরনো কৃতকর্মের জন্য অনুতপ্ত। তাহলে আমার বান্ধবীও তো দুঃখিত বলেছে, বলেছে ভুল করে হয়ে গেছে। তারপরেও আপনার বন্ধু কেন ওর উপর চটপট করলো, কাঁদালো কেন? মেহেদি আর রিয়াদ দেখলো পরিস্থিতি হাতের বাহিরে যাচ্ছে। এভাবে চলতে থাকলে মৌনতার আদর্শের মধ্যেই ঝামেলা লাগবে। রিয়াদ এগিয়ে এলো, আদর্শকে বলল, ভাই আমার শার্ট লাগবে না, তুই চল। মেহেদি একটু গা ঘেঁষে দাঁড়ালো আদর্শের, নিচু কণ্ঠে বলল, কি করছিস কি? ভাবির সাথে ঝগড়া করে পটানোর আগেই সব বিগড়ে দিচ্ছিস। আদর্শ বুঝলো ওদের কথা, আর কথা বাড়ালো না সে। রিয়াদ আর মেহেদিকে সাথে নিয়ে কলেজ থেকে বেরিয়ে এলো খানিক সময়ের মধ্যেই। রাতের আধারময় নিস্তব্ধ শহরটাকে বিদায় জানিয়ে দেখা মিলেছে সকালের সূর্যের। আকাশের একাংশ জুড়েই সগৌরবে নিজের অস্তিত্বকে জানান দিচ্ছে সে। ব্যস্ত শহরটাও ক্রমশ ব্যস্ত হয়ে উঠেছে। চারিদিকে যানবাহনের কোলাহলে ধ্বনি শোনা যাচ্ছে অনবরত। প্রিয় বাসা থেকে আজ একটু তাড়াতাড়ি বেরিয়েছে। মার্কেটে ঘুরে ঘুরে অনেক খুঁজে অবিকল গতকাল রিয়াদের নষ্ট করা শার্টটার মতো একটা শার্ট কিনেছে। গতকাল কি যাচ্ছে তাই ব্যবহারটাই না ছেলেটা তার সাথে করলো, তাও শুধুমাত্র একটা শার্টের জন্য। পিউয়ের বাড়ির কেউ কখনো ভাবে ধমক দিয়ে তার সাথে কথা বলেছে কিনা সন্দেহ। মার্কেট থেকে শার্ট কিনে সোজা কলেজে চলে এলো পিউ। ক্লাসে ঢুকে খুঁজতে শুরু করলো রিয়াদকে। কিছু সময়ের ব্যবধানে ছেলেটাকে পেয়েও গেল সে। লম্বা লম্বা পদচারণায় গিয়ে দাঁড়ালো রিয়াদের সম্মুখে। কণ্ঠে কোনো বাক্যের উৎস না ঘটিয়ে নিশ্চুপভাবে হাতে ধরা শার্টের প্যাকেটটা ধরিয়ে দিল রিয়াদের হাতে। লম্বা লম্বা পদচারণায় গিয়ে দাঁড়ালো রিয়াদের সম্মুখে। কণ্ঠে কোনো বাক্যের উৎস না ঘটিয়ে নিশ্চুপভাবে হাতে ধরা শার্টের প্যাকেটটা ধরিয়ে দিল রিয়াদের হাতে। আকস্মিক ঘটনায় হকচকিয়ে উঠল রিয়াদ। দুই ওষ্ঠের সংযোগস্থল ফাঁকা করে বলতে চাইল কিছু একটা, তবে সে সুযোগ আর সে পেল না। মেয়েটা হাতে প্যাকেটটা ধরিয়ে দিয়েই গদগদ করে চলে গেল। মেহেদি উৎসুক হয়ে পড়ল। রিয়াদের হাত থেকে এক প্রকার প্যাকেটটা ছিনিয়ে নিয়ে বলল, দেখি দেখি এতে কি আছে। রিয়াদও মনোযোগ দিল প্যাকেটের পানে। দুই বন্ধু মিলে খুলল প্যাকেটটা। আদর্শ এখনো আসেনি কলেজে। প্যাকেটটা খুলতেই সেখান থেকে বেরিয়ে এলো গতকাল রিয়াদের ছিঁড়ে যাওয়া শার্টটার মতো একটি শার্ট। মেহেদি ঠোঁট বাঁকিয়ে হাসলো। শার্টটা হাতে নিয়ে ওষ্ঠ বাঁকিয়ে বলল, তোমাকেও তো কপাল মামা, একজন কলেজে এসেই পুরনো প্রেমের সন্ধান পায়, একজন পুরনো শার্ট হারিয়ে নতুন শার্ট পায়, আর আমি। এটুকু বলতেই থামতে হলো মেহেদিকে। তার কথার মধ্যে ফোড়ন কেটে রিয়াদ বলল, আর তুই পাস যেখানে সেখানে টিস্যু, হ্যান্ড স্যানিটাইজার ধুয়ে দিয়ে হাত দিয়ে পরিষ্কার করবি, করোনা মুক্ত টেস্ট করবি,
কথাটুকু বলে একটু থামলো রিয়াদ। মেহেদির হাত থেকে শার্টটা টেনে নিয়ে বলল, বেশ দূরে যা, তোর পেটা পাশাল। মেহেদি মুখ ভার করলো, কাঁদো কাঁদো কণ্ঠে বলল, হ্যাঁ, এখন তো আমি বাচাল হবই। এখন তো তোমরা নতুন নতুন পাখি পেয়েছো। ওই যে কথায় আছে না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। রিয়াদ খুব একটা পাত্তা দিল না মেহেদির কথায়। সে খুব ভালোভাবে পরিচিত মেহেদির স্বভাবের সাথে। ছেলেটা নিতান্তই চটপটে, প্রাণবন্ত, হাস্যোজ্জ্বল এবং রসিকতায় পরিপূর্ণ। তার তো এখন যত ভাবনা পিউকে নিয়ে। হৃদয়ে কেমন একটা অপরাধবোধ কাজ করছে ভীষণ। মেয়েটা নিশ্চয়ই তার কালকের ব্যবহারে কষ্ট পেয়েছে, নয়তো সকাল সকালই শার্ট নিয়ে হাজির হতো না। শার্ট ছেঁড়া কাজ ছেঁড়া তো হয়েই গিয়েছিল, তারপর আর মেয়েটাকে অতটা না বকলেও পারত সে। রিয়াদের দৃষ্টির সম্মুখে বারংবার গতকালকে পিউয়ের ওই ছলছল নেত্রজোড়া ভেসে উঠছে। কষ্ট হচ্ছে ভীষণ, বক্ষস্থল ভারী হয়ে উঠছে। কেন এমন হচ্ছে জানা নেই ছেলেটার। হৃদয়ে জাগ্রত হওয়া নতুন নতুন অনুভূতির জোয়ারে দিশেহারা সে। ক্লাস শেষ, মনতা বেরিয়ে এসেছে কলেজ থেকে। রাস্তার পাশের ফুটপাত ধরে অগোছালো হাঁটছে সে। মন মস্তিষ্ক কেমন আনচান আনচান করছে। আদর্শ কলেজে আসেনি আজ। কেন আসেনি ছেলেটা কলেজে? অসুস্থ নাকি কোনো সমস্যা হয়েছে? আদর্শ তো খুব সহজে ক্লাস কামাই করার ছেলে নয়। চিন্তায় চিন্তায় মনতার ছোট মাথাটা অস্থির হয়ে উঠেছে। এমনিতে উপরে উপরে মেয়েটা যতটাই বলুক আদর্শের প্রতি তার অনুভূতি নেই, কিংবা আদর্শকে সে সহ্য করতে পারে না। কিন্তু আসলে কি কথাটা সত্যি? মানুষ তার জীবনের প্রথম অনুভূতি কি এত সহজে ভুলে যেতে পারে? হয়তো সময়ের সাথে সাথে অনুভূতিরা ফিকে পড়ে, তবে হারিয়ে যায় না সমূলে। হৃদয়ের এক কোণে খাঁটি গেড়ে বসে থাকে সে অনুভূতিরা। মাঝে মাঝে খুব একাকিত্বের সময়ে বুক চিরে দীর্ঘশ্বাসে বেরিয়ে আসে সে অনুভূতি। তপ্ত নিঃশ্বাস ফেললেও মৌনতা। আদর্শের জন্য হৃদয় ব্যাকুল হয়ে উঠছে। একবার সে ভেবেছিল মেহেদি আর রিয়াদের নিকট জিজ্ঞেস করবে আদর্শের কথা, কিন্তু নিজের ইতস্তত বোধের জন্য আর সে কথা জিজ্ঞেস করার সক্ষম হয়নি। পাছে যদি ছেলেগুলো উল্টোপাল্টা কিছু ভাবে কিংবা আদর্শকে জানিয়ে দেয়, তাহলেই তো আদর্শ নেচে উঠবে যে মৌনতা তাকে মাফ করেছে। সত্যিকার অর্থে মৌনতার হৃদয়ে সে আগের মতো আদর্শের প্রতি ক্রোধ কিংবা ঘৃণা কোনোটাই নেই। আদর্শের সাথে দেখা হওয়ার পর আদর্শের চেষ্টায় মেয়েটার ক্রোধ এবং ঘৃণা অনেকটাই কমে এসেছে, কিন্তু সে তা প্রকাশ করতে অনিচ্ছুক। ওই যে কথায় আছে না, মেয়েদের বুক ফাটলেও মুখ ফুটবে না। মৌনতার ব্যাপারটাও হচ্ছে তেমন। অন্তঃপুরে ছাই হয়ে গেলেও মুখ খুলবে না সে। কলেজ শেষে একা একাই বাড়ি ফিরছিল পিউ। মৌনতা, ইভা আর পিউ তিনজন অল্পদিনে খুব ভালো বান্ধবীতে পরিণত হলেও তিনজনের বাড়ি তিন দিকে। মৌনতা পরিবার সহ বাসা নিয়ে একদিকে থাকে। পিউয়ের বাসা ঢাকার মধ্যে হলেও কলেজ থেকে বেশ দূরে। এসে যে ক্লাস করা প্রায় অসম্ভব, তাই সে একাই একটা রুম ভাড়া নিয়ে থাকে। বেশিরভাগ সময় অবশ্য তার মা এসে থাকে তার সাথে। আর ইভা, সে তার বাপের গাড়িতে আসে আর যায়। কলেজ শেষে তার গাড়ি একা একা বাড়ি ফেরা বা কোথাও যাওয়ার অনুমতি নেই। তবুও তো মাঝে মাঝে অতিরিক্ত ক্লাসের দোহাই দিয়ে ড্রাইভারের চোখ ফাঁকি দিয়ে মনুদাদের সাথে এখানে ওখানে যায়। পিও আনমনেই হেঁটে যাচ্ছিল ফুটপাত ধরে। হঠাৎ কেউ একজন পথ আগলে দাঁড়ালো তার। প্রথমে কিছুটা ভরকে গেলেও পর মুহূর্তে নিজেকে সামলে নিল মেয়েটা। সম্মুখের দিকে তাকিয়ে কিছুটা আড়ষ্ট হলো পিউ। এক হাতে মেয়েটা খামচে ধরলো কাঁধে ঝুলানো ব্যাগটা। দৃষ্টি নত করে মিনমিন স্বরে বলল, এভাবে পথ আগলে দাঁড়িয়েছেন কেন? রিয়াদ কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল পিউয়ের আড়ষ্ট মুখশ্রীর বানে। অতপর নিজের কাঁধ ব্যাগ থেকে শার্টের প্যাকেটটা বের করে বাড়িয়ে দিল পিউয়ের পানে। আমতা আমতা করে বলল, এটা আমি নিতে পারবো না। পিউ চোখ তুলে তাকালো রিয়াদের পানে, তবে নিজের দিকে বাড়ানো শার্টটা ধরল না সে। পলক ঝাপটে প্রশ্ন করলো, কেন নেবেন না? কাল আপনার শার্ট ছিঁড়েছিলাম বলে তো কত কথা শোনালেন, এখন নেবেন না কেন? রিয়াদ মাথা চুলকালো ইতস্তত করে বলল, আমার কালকের ব্যবহারের জন্য আমি দুঃখিত। আসলে ক্লাস শেষে একটু বেশি মাথা গরম ছিল, তাই এমন ব্যবহার করে ফেলেছি। রিয়াদ নিজের কণ্ঠে তোলা বাক্যের সমাপ্তি ঘটিয়ে একটু
থামলো, আবার বলল, তোমার একটা ভুলের কারণে আমি কিন্তু কাল রাস্তা থেকে ছেঁড়া শার্ট শরীরে জড়িয়ে বাড়ি ফিরেছি। ভেবে দেখো রাস্তায় কত মানুষ ছিল, কত মানুষের সামনে থেকে আমি ছেঁড়া শার্ট পরে মান ইজ্জত হাতে নিয়ে বাড়িতে ফিরেছি। সেই হিসাবে তোমার কিন্তু গতকাল আমার করা ব্যবহার ভুলে যাওয়া উচিত আর আমাকেও মাফ করা উচিত। পিউ খানিক সময় নিয়ে ভাবলো ছেলেটা খুব একটা ভুল কিছু বলেনি। সত্যি গতকাল কলেজে আছাড় খেয়ে নিজের ইজ্জত বাঁচাতে গিয়ে সে রিয়াজের ইজ্জত নিলামে তুলেছে। সেই হিসেবে দেখতে গেলে ছেলেটার অমন ব্যবহার স্বাভাবিক ছিল। পিউ ভেবে চিন্তে স্বাভাবিক কণ্ঠে বলল, মাফ করেছি, কিন্তু এই শার্ট আমি আর ফেরত নিতে পারবো না। মনে করবেন এই শার্ট আমি আপনাকে মাফ করে খুশি হয়ে উপহার হিসেবে দিয়েছি। রিয়াদ হাসলো, শার্টটা নাড়িয়ে চাড়িয়ে দেখতে দেখতে বলল, সেই হিসাবে তাহলে তোমারও আমার কাছে একটা উপহার পাও না। কেন? আর কিসের উপহার? আমি আপনার থেকে কোনো উপহার নিব না। রিয়া তার হাতের শার্টটা আবার এগিয়ে দিল পিউয়ের পানে, অতঃপর বলল, তাহলে আমিও আমার উপহার দিতে পারবো না। পিউ জাগর ডাগর নয়নে তাকালো রিয়াদের পানে, আমতা আমতা করে বলল, তারপরে দেখা যাবে, আমাকে এখন বাসায় ফিরতে হবে। কথাটা বলেই আর সময় ব্যয় করলো না পিউ। দ্রুত পা চালিয়ে হাঁটা ধরলো বাসার দিকে। রিয়াদ হাসলো, ঘুরে পিউয়ের চলে যাওয়ার পানে তাকিয়ে একটু উঁচু কণ্ঠে বলল, তা বললে তো হবে না, তোমার কাছ থেকে আমি যেহেতু উপহার নিয়েছি সেহেতু তোমাকেও নিতে হবে। আমি আবার কারো ধার বাকি রাখা পছন্দ করি না। সময় গড়িয়েছে, রাতের আধারের চাদরে মরে গেছে পুরো প্রকৃতি। কোলাহলপূর্ণ শহরটাও নিস্তব্ধ হয়ে পড়েছে অনেকটা। আশেপাশের বিল্ডিংগুলোতে আলো জ্বলতে দেখা যাচ্ছে না। হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে ইতোমধ্যে। শুধুমাত্র ঘুম নেই মৌনতার দুই চোখে। ভীষণ ছটফট করছে তার হৃদয়। গতকালকের পর থেকে আদর্শের কোনো খোঁজ খবর নেই। মাত্র একদিনেই আদর্শের দেখা না পেয়ে অধৈর্য হয়ে উঠেছে মেয়েটা। মনে হচ্ছে যেন কত শত বছর ধরে দেখে না ছেলেটাকে সে। আদর্শের কোনো বিপদ হলো না তো? তাও ভেবে পাচ্ছে না। মনুতা নিজের মোবাইলটা হাতে নিল, আদর্শের নাম্বার তুলল ব্লক লিস্ট থেকে। কল লাগালো নাম্বারটায়, তবে রিং হওয়ার আগেই কেটে দিল। এই কর্ম শুধুমাত্র এই একবার নয়, সন্ধ্যা থেকে অগণিতবার করেছে মনতা, কিন্তু কোনোবারই শেষ পর্যন্ত নিজের ইতস্তত বোধকে ঠেলে কল করে উঠতে পারেনি আদর্শকে। শেষে মোবাইলটা পাশে রেখে বিছানায় শুয়ে পড়ল মৌনতা। মনে মনে সিদ্ধান্ত নিল কাল আদর্শদের বাসায় যাবে সে। ঢাকা এসেছে পর থেকে এখন অবধি সুলতানা বেগমের সাথে একবারের জন্য দেখা করেনি সে। মহিলা ইতোমধ্যে অনেকবার মৌনতাকে কল করেছে তার বাসায় যাওয়ার জন্য, কিন্তু মৌনতা সময় করে যেতে পারেনি। কাল শুক্রবার, কলেজ ছুটি আছে। কালই আদর্শের বাসায় যাবে মৌনতা। তাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। আদর্শ বুঝতে পারবে না তার প্রতি দুর্বলতা থেকে তাকে দেখতে মৌনতা এ বাড়িতে এসেছে। আর আদর্শের খোঁজও নেওয়া হয়ে যাবে। সুদীর্ঘ এক রাতের বিদায় জানিয়ে দেখা মিলল সুন্দর এক সকালের। আকাশের এক কোণে এক উজ্জ্বল সূর্য স্থান করে নিয়েছে সেই ভোরে। ধীরে ধীরে সে জ্বলে উঠতে শুরু করেছে তার তেজ নিয়ে। মৌনতা সকাল সকালে বেরিয়ে পড়েছে আদর্শদের বাড়ির উদ্দেশ্যে। এমনি ছেলেটার চিন্তায় সারা রাত ঘুমাতে পারেনি সে। এরপর আবার সকালে দেরি করে বেরোনোর ধৈর্য রাখতে পারেনি। পায়ে চালিত এক রিকশায় করে বিশাল এক বিল্ডিং এর সম্মুখে এসে দাঁড়ালো মৌনতা। রিকশাওয়ালার ভাড়া মিটিয়ে ঢুকলো ভিতরে। আদর্শরা এখন আর আগের বাড়িতে থাকে না। আগে সে বাসায় থাকতো ভাড়া, আর এখন নিজেরা ঢাকায় বাড়ি করেছে। সে বাড়িতেই বসবাস করে তারা। মৌনতা পা চালিয়ে এলো 8তলা বিল্ডিংটার 3 তলায়। যদিও লিফটের ব্যবস্থা ছিল, কিন্তু কেন যেন মেয়েটার সিঁড়ি ভাঙতেই ইচ্ছে হলো বেশি। হয়তো পুরনো অনুভূতিগুলো, পুরনো কর্মকাণ্ডরা মাথাচাড়া দিয়ে উঠেছে আজ। সেই যে আগে আদর্শের বাসায় যেত মেয়েটা, সিঁড়ি ভেঙে লাফিয়ে উঠত, একটা সিঁড়ি বাদ রেখে লাফ দিত অন্য সিঁড়িতে। আজও তার ব্যতিক্রম হলো না। এক সিঁড়ি বাদ দিয়ে লাফিয়ে উঠল সে 3 তলায়। দরজার সম্মুখে দাঁড়িয়ে কলিং বেল বাজাতে গিয়েও হাতটা ফিরিয়ে আনলো মেয়েটা। কেমন অদ্ভুত এক অনুভূতি জমায়েত ঘটেছে তার হৃদয়ে। ধুক 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 আওয়াজ তুলছে খুব করে। সামান্য একটা কলিং বেল বাজাতে গিয়ে হাত কাঁপছে মৌনতার। কেমন এক অদ্ভুত অনুভূতি জমায়েত ঘটিয়েছে তার হৃদয়ে।
ধুক 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 আওয়াজ তুলেছে খুব করে। সামান্য একটা কলিং বেল বাজাতে গিয়ে হাত কাঁপছে মৌনতার। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিজেকে ধাতস্থ করলো মেয়েটা। মনকে বোঝালো সে মোটেই আদর্শের নিকট আসেনি, এসেছে সুলতানা বেগমের নিকট। তার সাথে দেখা করার মাঝে একটু আধটু ভদ্রতার খাতিরে আদর্শের খোঁজ নিবে এই যা। মৌনতা নিজের ভিতরে সাহস সঞ্চার করে কলিং বেলটা বাজিয়ে ফেলল শেষমেশ। সেকেন্ডের মধ্যে দরজাটা খুলে গেল। তার জন্যই দরজা খোলার তাগিদে অধীর আগ্রহে অপেক্ষায় ছিল কেউ। মৌনতা খানিকটা অবাক হলো।